দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ খুলনা বিভাগ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোর অঞ্চলে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি জনসভায় ভাষণ দেবেন। এর মধ্যে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান। দুপুরে নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। বিএনপির নেতারা জানান, এই সমাবেশ থেকে তিনি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। 2004 সালের পর এটি খুলনার মাটিতে তার প্রথম সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচি। খুলনার সমাবেশ শেষ করে তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে আরেকটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। দর্শক, দক্ষিণাঞ্চলে তারেক রহমানের সফরের বিষয়ে জানাতে এবারে খুলনা থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী ইয়াসিন আরাফাত। কথা বলছি তার সাথে। আরাফাত, তারেক রহমান কখন খুলনায় পৌঁছাতে পারেন, কিছু কি জানতে পেরেছেন? এবং জনসমাবেশে লোক কেমন দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত? আমরা খুলনা খালিশপুরের প্রভাতী স্কুলের আমরা তারেক রহমানের বহনকারী হেলিকপ্টার উড়ে তাড়াতাড়ি তিনি সভা বলতে এবং সাথে সাথেই আমরা উন্নয়ন তারা এবং এই যে খুলনা শিল্পনগরী যেটি শিল্পনগরী হিসেবে পরিগণিত হয়েছে, সেই শিল্পনগরী আবার সুরক্ষিত হবে এমনটাই কিন্তু নেতাকর্মীরা প্রত্যাশা করছে। আমরা দলীয় সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত সেটি হচ্ছে তিনি খুলনা সভা থেকে বাগেরহাট এবং সাতক্ষীরা এই তিনটি জেলার এবং এরপরেই তিনি এবং বক্তব্য শেষে তিনি খুলনা জনসভা আমরা এই জনসভাকে কেন্দ্র করে দুদিন ধরে দেখি মহানগরের জেলা করে কাজ করতে এই সভাপতি ইতিমধ্যে এবং সেখানে নেতাকর্মীরা সকাল থেকে এখনো পর্যন্ত এবং লোকের ভিড়ে কিন্তু জনসভার যে মূল মাঠ সেখানে আর সাধারণ মানুষ ঢুকতে পারছে না। তারা কিন্তু সড়কগুলি রয়েছে, সেই সড়কগুলি রয়েছে। আমি যদি একটু এগিয়ে চলি তাহলে দর্শক, টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত। নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ চট্টগ্রাম ও কক্সবাজারের অন্তত 5টি স্থানে সমাবেশে যোগ দেবেন। প্রথমেই মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যাবেন তিনি। বেলা 11টা নাগাদ লোহাগড়ার পদুয়ায় সমাবেশে যোগ দেবেন শফিকুর রহমান। দুপুরে সীতাকুণ্ড এবং সবশেষ বিকেল 5টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এসব নির্বাচনী জনসভায় চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের পরিকল্পনার কথা তুলে ধরতে পারেন শফিকুর রহমান। জামাতের নির্বাচনী জনসভার খবর জানাতে এবারে কক্সবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। কক্সবাজারে জামাতের কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন।
ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটা আপনি জানেন যে আজকে কক্সবাজারে জামাত ইসলামী নির্বাচনী জনসভা রয়েছে। ইতিমধ্যে কক্সবাজারে সদর এবং কক্সবাজার সদর আসনে নির্বাচনী জনসভা রয়েছে এবং কক্সবাজার সকালে তিনি জামাত ইসলামীর আমির শফিকুর রহমান ডাক্তার তিনি মহেশখালী এসে পৌঁছেছেন। সেখানে তিনি সেই জনসভায় বক্তব্য রাখছেন। সেখান থেকে তিনি বক্তব্য শেষে জনসভা শেষ করে কক্সবাজারের দিকে রওনা দেবেন। তিনি কক্সবাজারে এসে এখানে 12টার দিকে আরম্ভ করার কথা থাকলেও তিনি এখনো আসেননি। তিনি আসলে জনসভা শুরু হবে সকাল 10টা থেকে। এখন লোকারণ্য কক্সবাজার শহরে মুক্তিযোদ্ধার মাঠ এখন লোকারণ্য হয়ে গেছে। প্রায় পুরো মাঠ জুড়ে তাদের কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ উচ্ছ্বাস, তাদের যে নির্বাচনী স্লোগান, তাদেরকে যে তাদের যে কনফিডেন্স, এটা অত্যন্ত উচ্ছ্বসিত। তাদের আনন্দের বিষয়, তারা সেটা আনন্দ প্রকাশ করছে, তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। তাদের দাঁড়িপাল্লা মার্কা ভোট চাইছে। তারা দাঁড়িপাল্লাকে জেতানোর জন্য তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পুরো জেলা চষে বেড়াচ্ছে। তারা এখানে উপস্থিত হয়েছেন কক্সবাজার 7টি আসনের এমপি মধ্যে 3 আসনের এমপি বর্তমানে এখানে উপস্থিত আছেন। 3 আসনের এমপি প্রার্থীরা উপস্থিত। তারা তাদের জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভায় শেষে তারা হয়তো তার নিজ নিজ নির্বাচনী এলাকায় জনসভায় চলে যাবেন। জনসভা শেষ করার জন্য, সফল করার জন্য তারা সর্বতভাবে সমস্ত জনসাধারণের উচ্ছ্বাস আনন্দের সাথে মিলিত হয়ে তারা এখানে স্লোগান তুলেছে, দুর্নীতিমুক্ত সুশাসনের বাংলাদেশ চায়। তারা দুর্নীতিমুক্ত ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য তারা ভোট চাইছে দাঁড়িপাল্লা মার্কায়। আগামীতে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সুশাসনের মধ্যে দিয়েছে প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোট আদায় করার চেষ্টা করছে। তারা ইতিমধ্যে জাতীয় নেতৃবৃন্দ মঞ্চের মধ্যে বক্তব্য রাখছে। হয়তো কিছুক্ষণের মধ্যে ডাক্তার শফিকুর রহমান মঞ্চে এসে পৌঁছাবেন। হয়তো তিনি আসলে তার বক্তব্য শুরু করবেন। সাধারণ মানুষ, তাদের প্রার্থীরা, দাঁড়িপাল্লার সমর্থকরা, কর্মীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের ডাক্তার শফিকুর রহমান আসবেন এবং তারা বক্তব্য রাখবেন। তার বক্তব্য অপেক্ষা করছেন। আসন থেকে দর্শক, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠের জনসভায় সন্ধ্যায় বক্তব্য রাখবেন জামাতের আমির শফিকুর রহমান। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী যুক্ত আছেন, কথা বলছি রুনা আনসারির সাথে। রুনা আনসারি, চট্টগ্রামে জামাতের জনসভার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সার্বিক অবস্থা আমাদের জানান। নুজহাত, সন্ধ্যা নাগাদ যেহেতু চট্টগ্রামের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতের আমির ডাক্তার শফিকুর সম্পন্ন হয়েছে এবং আমরা দেখেছি গতকাল চট্টগ্রামের জামায়াত এবং ছাত্র শিবিরের উদ্যোগে একটি বিশাল র্যালি বের করা হয়েছিল জামায়াতের আমিরের আগমন উপলক্ষে এবং তিনি সন্ধ্যা নাগাদ এখানে মাঠে উপস্থিত হবেন। সেখানে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। আপনি জানেন চট্টগ্রামের 16টি সংসদীয় আসন রয়েছে। সেই 16টি আসনের মধ্যে 14টি আসনে কিন্তু জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী রয়েছেন এবং এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে মাঠ পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণ আগেও মাঠে জামায়াতের যে 9 নং আসনে প্রার্থী রয়েছেন তিনি মাঠ পরিদর্শনে ছিলেন এবং সার্বিক বিষয় যদি আমি বলি, চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 16টি আসনে 14টি আসনের প্রার্থীদের যারা সমর্থকরা রয়েছেন তারা এরই মধ্যে মাঠে আসা যাওয়া শুরু করেছেন এবং মাঠে কিছু নেতাকর্মীরা এরই মধ্যে আসা শুরু করেছেন এবং চট্টগ্রাম বন্দর যেহেতু একটি গুরুত্বপূর্ণ আসন, বন্দর আসনটি, সেটির উপলক্ষে কিন্তু এখানকার যারা প্রার্থীদের সমর্থকরা রয়েছেন, জামায়াত সমর্থকরা রয়েছেন এবং জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ রয়েছেন, তারা সকলে কিন্তু অপেক্ষা করছেন তাদের আমির এখানে আসবেন এবং তিনি কি মূল্যবান বক্তব্য দেন এবং তার বক্তব্য থেকে কিন্তু আসলে তারা কি পরবর্তী তাদের দিক নির্দেশনা পান। সেই দিক নির্দেশনা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কিভাবে কার্যক্রম আরও জোরালোভাবে পরিচালনা করবেন সেটির জন্য তারা অপেক্ষা করছেন। তবে জামায়াতের আমিরের যে জায়গাটিতে আজকে জনসভা এখানে চট্টগ্রাম বন্দরের ভেতরের স্কুল অ্যান্ড কলেজ মাঠে, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা, যার কারণে সেখানে
সেখানে কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং পুরো শহরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছেন এবং শহরের পুরো শহর জুড়ে কিন্তু আজকে জামায়াত এবং ছাত্র শিবিরের একটি উৎসব আমরা দেখেছি। তাদের আমিরের অপেক্ষায় তারা আমিরকে এখানে বরণ করার জন্য সকাল থেকে তারা প্রস্তুতি রেখেছেন এবং তারা বিভিন্ন জায়গায় উঠোন বৈঠক করছেন, মত বিনিময় করছেন এবং তারা উৎসব র্যালিও কিন্তু করেছেন গতকাল। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি জামায়াতের আমিরের যে সন্ধ্যায় এখানে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের যে আনুষ্ঠানিকতা, সম্পূর্ণ আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছেন এবং মূল্যবান কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছেন। এবং আমরা অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যেহেতু সামনে নির্বাচনকে কেন্দ্র করে তাদের আমিরের আজকের জনসভাটি অতীব গুরুত্বপূর্ণ তাদের জন্য এবং সেই গুরুত্বপূর্ণ জনসভার জন্য অপেক্ষা করছেন নেতাকর্মীরা। নুজাত। জি রুনা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। জামায়াতে ইসলামী এদেশকে আফগানিস্তান বানাতে চায়। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগকালে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারীদের নিয়ে কটূক্তি করায় জামায়াতের তীব্র সমালোচনাও করেন তিনি। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে হবে নাকি? এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত কোন দিকে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনে দিয়ে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। সিলেট জেলার 6টি আসনে এবার নতুন ভোটাররা প্রার্থীদের জয় পরাজয়ে ভূমিকা রাখবেন, এমনটিই বলছেন সংশ্লিষ্টরা। তারা মোট ভোটারের শতকরা 7%। প্রার্থীরাও এই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রবাসী অধ্যুষিত সিলেটের নির্বাচনে আলোচনায় নতুন ভোটাররা। 6টি আসনে এবার ভোটার সংখ্যা 29,16,579। গত বছরের চেয়ে বেড়েছে 2,01,244 জন। আর মোট ভোটারের শতকরা 7% প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেবেন, যাদের প্রায় সবাই তরুণ তরুণী। জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া এই ভোটাররাই প্রার্থীদের কাছে হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ, যারা দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, প্রতিশ্রুতি ও ভাবমূর্তি নিয়ে ভাবছেন। অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্ন দেখছি তা অনেক একটা সফল হচ্ছে না। আমি সৎ বা আমি যোগ্য এরকম দেখায়, পরে ভোটের পরে দেখা যায় যে পরিবর্তন হয়ে যায়। আমরা যেমনটা দেখেছি প্রতিশ্রুতির ফুলঝুরি, এই ফুলঝুরি আর দেখতে চাচ্ছি না ভাই, এবার বাস্তবায়ন চাচ্ছি। যারা ভোটার রয়েছে তারা আগের মতো ফ্যাসিস্ট সরকারকে আনতে চায় না। ফ্যাসিস্ট সরকার সহ যারা ফ্যাসিস্ট হতে চান আগামীতে তারাও ফ্যাসিস্ট হতে পারবেন না, কারণ তরুণরা সঠিক জিনিস বুঝে। প্রার্থীরাও তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইয়াং জেনারেশনের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করেই আমি কাজ করতে চাই। তরুণদেরকে বিশেষ নজরে রেখে তাদেরকে প্ল্যান ভিত্তিক কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি নীতি নির্ধারণী পর্যায় থেকে কাজ করা যায় তাহলে আমাদের যেই সকল তরুণ এখনো বিপথগামী হওয়ার সম্ভাবনা বা সংশয় আমাদের রয়েছে তারাও সঠিক পথে চলতে পারবে। বিশিষ্টজনরা বলছেন, তরুণ ভোটারদের কথা মাথায় রেখে প্রার্থীদের আলাদা কর্মপরিকল্পনা থাকা উচিত। এখন কিন্তু তরুণদের পরিমাণ অনেক বেশি, তো সুতরাং সুনির্দিষ্ট একটা যদি পরিকল্পনা থাকে আমার মনে হয় নিশ্চিতভাবে সেই দল তরুণ ভোটারদেরকে টানতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মাঠে তৎপর রয়েছেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী MA কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। সকালে আদালতে হাজির হয়ে নাহিদ নিজেই রিট দায়ের করেন। এতে বিএনপির মনোনীত কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদের আইনজীবী জানান, বিএনপির প্রার্থী প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমে সংবাদে এসেছে, কিন্তু হলফনামায় তা উল্লেখ করেনি। দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে করা পৃথক 2 মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে।
হাসিনার পাশাপাশি তার ছোট বোন শেখ রেহানার 3 সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 22 জনের বিরুদ্ধেও রায় দেবেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক। শেখ হাসিনা পরিবারের সদস্য ছাড়াও আসামি হিসেবে রয়েছেন রাজউক, গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। এই মামলায় 21 জন আসামি পলাতক। মামলা দুটির অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করেছেন। এর ফলে প্লট বরাদ্দে আইন, বিধি, নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন হয়েছে। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। বন্দরের জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য নামানো এবং জাহাজে ওঠানোর কার্যক্রম অনেকটাই বন্ধ রয়েছে। দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে এই অচলাবস্থা তৈরি হয়েছে। এ নিয়ে টানা 3য় দিনের মতো ধর্মঘট চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্দর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মঘটের সমর্থনে শ্রমিক কর্মচারীরা বন্দর এলাকায় মিছিল সমাবেশ করছে। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা রয়েছে। দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান প্যারাডাইজ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প আশুলিয়া আরবান সিটির উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশান 1-এ অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে সম্প্রতি এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্যারাডাইজ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক লায়ন গোলাম মোহাম্মদ আলী, ডিরেক্টর নাফিসা আহমেদ পারিসা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশের মানুষের জন্য একটি নিশ্চিত আবাসন গড়ার লক্ষ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়। মাননীয় চেয়ারম্যান মহোদয় সকলকে সাথে নিয়ে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রায় 2 বছর পর গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত পারাপারের জন্য রাফা ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। তবে এটি সীমিত পরিসরে চালু করা হয়েছে এবং শুধু ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। স্থানীয় সময় রোববার রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগার্ড জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ও রাজনৈতিক স্তরের নির্দেশনা অনুযায়ী রোববার থেকে রাফা সীমান্ত সীমিত আকারে শুধু বাসিন্দাদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আপাতত প্রতিদিন এই ক্রসিং দিয়ে 150 জন গাজা ছাড়তে পারবেন, আর ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ফিরতে পারবেন 50 জনের মতো। আর এই প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশন, মিশর এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। ইউক্রেনের খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 12 জন নিহত হন। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে জানায়, হতাহতরা সবাই তাদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তারা কর্মস্থল থেকে ফিরছিলেন। একই দিন জাপোরজিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে 9 জন আহত হয়েছেন। আগামী বুধ ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের যুদ্ধবিরতি বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিপক্ষীয় আলোচনার 2য় পর্ব হওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।